ভুতুরে বাড়ি অথবা হান্টেড হাউসের গল্প অনেকেই শুনেছেন। তেমন 825 ফরেস্ট রোড একটি, যেখানে রয়েছে একটা হান্টেড হাউস, যে বাড়িতে একবার মানুষ গেলে আর ফেরত আসতে পারে না। বাড়িতে থাকা অভিশপ্ত অতীত এবং তার ভয় মানুষকে হ্যালুসিনেট করিয়ে পৌঁছে দেয় মৃত্যুর দোরগোড়ায়। সেই বাড়িতেই উঠেছিল এক ফ্যামিলি, এবং তাদের সাথে কি ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছিল, তারা কি আদৌ বাঁচতে পেরেছিল কিনা, সেই ঘটনা প্রবাহ জানতে চাইলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। হেই বন্ধুরা, বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি শুভ্র, আপনারা দেখছেন প্রেতালাপ। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরু হয় অ্যাশল্যান্ড ফলস নামের একটা শহরকে দেখে, যেখানে একটা বাড়িতে আমরা অ্যাশলি নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা তার বান্ধবীর সাথে ভিডিও কলে কথা বলছিল। তখনই দরজায় কেউ কড়া নাড়ে, ওপাশ থেকে শব্দ হচ্ছিল। তখনই তার বান্ধবী তাকে মনে করিয়ে দেয়, বাড়িতে তো কেউ নেই, তোমার বাবা মা তো কোথাও জানি গিয়েছে বলেছিলে তুমি। তো এটা মনে হওয়ার পর অ্যাশলি চিন্তায় পড়ে যায়, তাহলে বাহিরে কে রয়েছে। আবারও দরজাতে শব্দ হলে সে ভয়ে ভয়ে গিয়ে দরজাটা খুলে, কিন্তু বাহিরে কেউ ছিল না। সে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তার মনকে সে সান্ত্বনা দেয়, এটা হয়তো কারো দুষ্টুমি হবে। সে তারপর রুমটা ঘুরে দেখে, কিন্তু কিছুই তেমন দেখতে পারছিল না। কিন্তু সে যখন ঘরে ফিরছিল, তার পাশে আমরা একটা ভয়ঙ্কর কিছু দেখতে পারছিলাম। সে যখন ঘরে আসে, তখন ঘরের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে তখন আরো ভয় পেয়ে যায়। ঘটনা তখন চেঞ্জ হয়ে একটা কাপলের কাছে আসে, যাদের নাম সাক আর মারিয়া। এই দুজন এই বাড়িটা কিনতে এসেছে। তাদেরকে এই বাড়িটা দেখাচ্ছিল এজেন্ট বনি। তারা দুজনেই এই ঘরটা দেখে অনেক পছন্দ করে ফেলে, কেননা ঘরটা সুন্দর আর খুব অল্প দামে শহরের ভেতরে পেয়ে গিয়েছিল। তো আমরা সেখানে দেখতে পাচ্ছিলাম সাকের বোন ইজাবেলও এই বাড়িতে এসেছে, অর্থাৎ তাদের সাথে থাকবে। সে পেন্টিং করতে ভালোবাসতো, তাই তার ভাই তাকে বলছিল, তোমার জন্য এই বাড়িটা খুব ভালো হবে। বন্ধুরা, এর পরেই ঘটনার মূল চ্যাপ্টার শুরু হয়, অর্থাৎ চ্যাপ্টার 1। আপনাদের বোঝার জন্য আমি আগেই বলে রাখি, এখানে তো 3 জন রয়েছে, মানে সাক আর তার ওয়াইফ মারিয়া এবং তার বোন ইজাবেল। তো এই ঘটনাতে 3টা চ্যাপ্টার থাকবে। এক একজন কিভাবে এই বাড়িতে ভৌতিক অভিজ্ঞতা ফিল করেছে তা আলাদা আলাদা চ্যাপ্টার করা হয়েছে, এবং আমরা আলাদা আলাদা করেই বুঝবো। এখানে শুরু হয় চ্যাপ্টার 1, সাক। অর্থাৎ এখন দেখানো হবে সাকের পয়েন্ট অফ ভিউ থেকে এই বাড়িটা। আমরা দেখতে পারি এই পরিবারটি ঘরে শিফট হয়ে গিয়েছে, এবং বৃষ্টির দিন ছিল, তাই ছাদ থেকে পানি পড়ছিল। সাক তখনই এই বিষয়টা জানাতে ফোন করে এজেন্ট বনিকে, মানে যার থেকে এই বাড়িটা সে কিনেছে। সে কিছু ছবি তুলে এবং পাঠায় এজেন্টকে। তখন এজেন্ট বনি তাকে বলে, তুমি যাও আর অন্য ঘরে গিয়েও চেক দাও, যে কোনো সমস্যা হলে সেটাও আমাকে জানাও। তখন সাক তার ওয়াইফের রুমে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পারে তার ওয়াইফ লাইভ করছে। সে একজন ফ্যাশন ডিজাইনার। তার পাশে একটা ম্যানিকুইন রাখা ছিল, যেটা খুবই পুরনো, যার কারণে দেখতে খুব ভয়ানক লাগছিল। তখন সে বাড়ির বাইরে চলে আসলে ল্যারি নামের একটা লোকের সাথে তার দেখা হয়, যে লোকটা তাদের প্রতিবেশী। সেই লোকটাকে সে জানায় যে এই বাড়িতে থাকতে তার কিছু সমস্যা হচ্ছে, ছাদ লিক হয়ে নিচে পানি পড়ছে। সেই লোকটি তাকে বলছিল যে পুরনো বাড়ি থেকে তো এমন হবেই, কিন্তু চ্যাক বলে তাকে তো এই বাড়িটা নতুন বলে বিক্রি করা হয়েছে। এখানে তার প্রতিবেশী একটা ভয়ঙ্কর তথ্য দেয় তাকে, জানায় যে এই বাড়িটা যে আগে কিনেছিল সেই লোকটি নাকি নিজে নিজেই শেষ হয়ে গিয়েছিল, মানে নিজে নিজেকে শেষ করে ফেলেছিল। এটা শুনে সে অনেকটা অবাক হয়। ঘরে এসে চ্যাক ল্যাপটপে তার তোলা ছবিগুলো দেখছিল আর এজেন্ট বনের সাথে কথা বলছিল। কিন্তু সে তখন অবাক হয়ে যায় যখন একটা ছবিতে সে লক্ষ্য করে সেখানে একটা বন্দুক পড়ে রয়েছে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব ছিল না। এর পরের দিন বাথরুম পরিষ্কার করার সময় জানালা দিয়ে বাইরে দেখতেই সে অবাক হয়ে যায়। সে তার ওয়াইফকে ডাকে আর বলে জানালা দিয়ে বাইরে দেখতে। তার ওয়াইফ মারিয়া বাইরে দেখে অবাক হয়ে যায়, কেননা তাদের পুরাতন ম্যানিকুইনটা বাহিরে ছিল। সেখানে ওটা কিভাবে গেল বা কে নিয়ে গেল। সাক নিচে গিয়ে তার প্রতিবেশী ল্যারিকে দেখতে পায়। সেখানে ল্যারি তাকে তার বোন ইজাবেলের বিষয়ে জিজ্ঞেস করেছিল। জ্যাক জিজ্ঞেস করে কেন ল্যারি ইজাবেলের বিষয়ে জিজ্ঞেস করছে। ল্যারি বলে, আমি জানি ইজাবেলের মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাই সে একটু ডিপ্রেসড। যাই হোক,
হয়তো এটা তাকে ইজাবেল বলেছিল। ল্যারি তাকে এখানে এটাও বলে যে এই টাউনের মধ্যে অনেক মানুষই আছে যারা কিনা নিজেকে নিজে শেষ করে দিয়েছে। তখন সে সেটাও বলে যে ইজাবেলের উপর খেয়াল রেখো ভালো করে, কেননা সে জানে মানুষের সাথে কিভাবে খেলতে হয়। এই কথাটা একটু রহস্যময় লাগে সাকের। আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে ইজাবেল চলে আসে। সাক ল্যারিকে জিজ্ঞেস করতে যায় যে এই কথাটা তুমি কেন বললে, কিন্তু ল্যারি উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাচ্ছিলাম সাক তখন একটা লাইব্রেরিতে চলে যায় কিছু বুক কালেক্ট করার জন্য। সে হঠাৎ করে দেখতে পায় কিছু বই নিচে পড়ে আছে। সে আরেকটু সামনে যেতেই অ্যাশলি মেয়েটিকে দেখতে পারে যে বসে রয়েছে। বন্ধুরা, এই মেয়েটাকেই কিন্তু আমরা ঘটনার শুরুতে দেখতে পেয়েছিলাম। আসলে বন্ধুরা, সাকরা যে বাড়িতে উঠেছে সেই বাড়িতেই অ্যাটলি ছিল। তার চোখে মুখে ছিল ভয়। সে সাককে বলছিল এসব বই এখানে রেখে এই শহর থেকে চলে যেতে। সাক বুঝতে পারছিল না সে কেন এমন বলছিল। সে বলছিল আপনার কি কোনো সাহায্য দরকার? অ্যাশলি বলে আগে নিজে সেফ হন, এসব ব্যাপারে মাথা না ঘামিয়ে। সাক লাইব্রেরিয়ানদের কাছে বইগুলো দেয় যেগুলো সে নিয়ে যেতে চাচ্ছে তার সাথে। সেখানে সে সেটাও বলে যে কিছু বই লাইব্রেরির ফ্লোরের মধ্যে পড়ে রয়েছে। লাইব্রেরিয়ানরা বলছিল তখন এখানে অনেকে আসে যারা ফরেস্ট রোড সম্পর্কে জানার আগ্রহ পোষণ করে আর শহরের ইতিহাসের বই নিয়ে যায়, কিন্তু তারা কেউ সেখানে পৌঁছাতে পারেনি। এমন অদ্ভুত কথা শুনেও অবাক লাগে সাকের। সে বাড়িতে চলে এসে এই শহরের বিষয়ে বইগুলো পড়ছিল, যেখানে সে দেখতে পাচ্ছিল এই শহরে বেশ কিছু সমস্যা রয়েছে। তখন সেখানে তার ছাত্রী অলিভিয়া আসে যে তার কাছে পিয়ানো ক্লাস করত। অলিভিয়াকে তখন সে বলে কিছু একটা বাজাতে পিয়ানোতে, কিন্তু অলিভিয়া খুবই কাঁচা ছিল, সে পারতো না। সাক তখন চলে যায় অলিভিয়ার জন্য পানি নিয়ে আসতে। তখন সে শুনতে পারে খুব সুন্দর বাজাচ্ছে অলিভিয়া। সে খুশি হয়ে যায়। ঠিক তখনই তার সামনে এসে পড়ে অলিভিয়া। জ্যাক তখন তাকে বলে তুমি বাজাচ্ছ না পিয়ানো? তাহলে কে বাজাচ্ছে? অলিভিয়া সেখানে বলে পিয়ানোতে অন্য একটা মেয়ে বসে রয়েছে, কিন্তু সাক সেখানে গেলে কাউকেই দেখতে পায় না। অলিভিয়াকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে আমি সেই মেয়েটিকে ভালো করে দেখার সাহস করতে পারিনি আর দেখতেও চাই না। এটা বলে সে ভয়ে সেখান থেকেই চলে যায়। এরপরে আমরা দেখতে পারি সাক ল্যারির বাড়িতে গিয়েছে, যেখানে ল্যারি কিছু লোক নিয়ে এই শহর বিষয়ে পরামর্শ করছিল। সেখানে থাকা লোকেরা খুব চিন্তিত ছিল, যেমন তারা লাইব্রেরিতে ফ্লোরের মধ্যে বই পড়ে থাকার বিষয়টা উল্লেখ করছিল, যেটাতে তারা চিন্তিত ছিল। যেখানে অ্যাশলি মেয়েটার নামেও কথা বলছিল তারা, যেটাতে আমরা বুঝতে পারি এসব বিষয়ে নতুন কিছু ঘটার ইঙ্গিত দিচ্ছে। সাক যখন তাদেরকে জিজ্ঞেস করে যে কি বিষয়ে আপনারা এত কথা বলছেন, এত চিন্তিত, তখন তারা বলতে থাকে যে এখানে একটা অভিশপ্ত সত্য রয়েছে, তার নাম হচ্ছে হেলেন ফরেস্ট। এটা একটা ভয়ঙ্কর আত্মা, যার কারণে প্রতি বছর এই শহরে কারো না কারো মৃত্যু হয়। আর কোনো একটা অঘটন ঘটার আগে এই শহরে যা যা ইঙ্গিত পাওয়া যায় তা এখন পাওয়া যাচ্ছে। তাই আমরা চিন্তিত সেই হেলেনকে নিয়ে, অর্থাৎ কখন জানি কে আবার মারা যায়। তারা বলছিল ভয়ের ঘটনাটা যেখান থেকে শুরু তখন সময় আরো 40 থেকে 50 বছর আগে। তাই হেলেন কোন বাড়িতে মারা গিয়েছিল তা এখনো পাওয়া যায়নি। তবে সবাই এটা জানে যে 825 ফরেস্ট রোডে সেই বাড়িটা ছিল, কিন্তু সেটা এখনো কেউ খুঁজে পায়নি। সেই বাড়িটা খুঁজে পেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেই হয়তো আমাদের এই ভয় অথবা এই অভিশাপ এই শহর থেকে দূর হবে। সাক এসব শুনে অবাক হয়ে যায়। ল্যারি যখন প্যারানর্মাল বিষয়ে সেখানে কিছু একটা লক্ষ্য করে, তখন আলোচনা সভা সেখানেই বন্ধ করার জন্য বলে। সবাই উঠে সেখান থেকে চলে গেলে সাক যখন চলে আসবে সেখানে একটা চার্চের ভেতরে সে একটা ভয়ানক নারীকে বসে থাকতে দেখতে পায়, যেটা তখনই তার দিকেই ফিরে যায়। আর এখানেই এই চ্যাপ্টারের সমাপ্ত হয়। অর্থাৎ চাকের চোখে তার মতো করে সে এই বাড়ির অভিজ্ঞতা যেভাবে ফিল করলো তা আমরা জানতে পারলাম। এখন আমরা জানতে পারবো চ্যাপ্টার 2 অর্থাৎ ইজাবেলের পয়েন্ট অফ ভিউ থেকে এই বাড়িতে তার সাথে কি প্যারানর্মাল ঘটনা ঘটেছে, মানে কিভাবে সবকিছু সে অবজার্ভ করেছে। ঘটনা আবারও প্রথম দিন, যেদিন তারা বাড়িতে উঠেছে। সে তখন তার রুমে যায়, যেখানে আমরা জানতে পারি যে তার মায়ের মৃত্যু নিয়ে, অ্যাক্সিডেন্ট নিয়ে সে খুবই ডিপ্রেসড। তার মায়ের অ্যাক্সিডেন্টের জন্য সে নিজেকেই দায়ী করে। ওইটা থেকে সে বের হতে পারছিল না, তাই তাকে স্বাভাবিক করার জন্য একজন থেরাপিস্ট তাকে চিকিৎসা দিচ্ছিল। একদিন সে একা একাই কথা বলছিল। তার ভাই এটা দেখে জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছো? সে বলে আমার থেরাপিস্ট আমাকে বলেছে ভেতরের কথাগুলো মোবাইলে রেকর্ড করতে। তার ভাই তখন
তখন বলে, এগুলো করে কি তোমার ভালো লাগছে? তখন তার বোন তাকে বলে, তোমার আমার বিষয়ে এত খবর নিতে কে বলেছে? তার ভাই তখন বলে, কারণ তুমি আমার বোন, এজন্য। এখানে আমরা বুঝতে পারি তাদের ভাই বোনের মধ্যে আগে থেকে কোনো একটা ঝামেলা চলছিল। যেমন তার ভাই মারিয়াকে বিয়ে করেছে তাদের পরিবারের বিরুদ্ধে গিয়ে, আর তাদের মা মারা যাওয়ার পরেই তারা এখানে এসে থাকতে শুরু করেছে। সেখানে চাক দেখতে পারে অনেকগুলো ড্রয়িং তৈরি করেছে ইজাবেল, যার একটার মধ্যে ইজাবেল নিজেও ছিল। মানে ইজাবেল দাঁড়িয়েছিল আর তার কাঁধে অদ্ভুত কিছু একটা হাত রাখছিল। তার ভাই তখন তাকে জিজ্ঞেস করে, এগুলা তুমি কখন করেছো আর কেনই বা করেছো? ইজাবেল তখন বলে তার মনেই নেই কখন সেগুলো করলো। যাই হোক, এরপরে সময় আসে সেই দিনের যেদিন মারিয়ার ম্যানিকুইনটা বাড়ির বাইরে চলে গিয়েছিল। মারিয়া সেখানে ইজাবেলের সাথে এমন ভাবে কথা বলছিল যেন ইজাবেলই ম্যানিকুইনটা বাহিরে নিয়ে রেখেছে। ইজাবেল নিচে চলে যায় এবং তার ভাইকে বলছিল, বিশ্বাস করো আমি এটাতে হাতও লাগাইনি। সন্ধ্যা সময় আনমনে পিয়ানো বাজাচ্ছিল ইজাবেল। তার ভাবি মারিয়া গিয়েছিল অন্য টাউনে। সেখানে তখন চাক আসে। আসলে বন্ধুরা, ল্যারি আর এলাকার মানুষ একসাথে যে আলোচনা করছিল সেখান থেকেই ফিরেছে চাক। তারা দুই ভাই বোন বসে তখন কথা বলছিল। ইজাবেল তার ভাইকে বলে যে তার মনে হয় তাদের বাড়িতে কোনো সমস্যা রয়েছে, আশেপাশে কেউ যেন থাকে। আর এই শহরটা নিয়েও সে কিছু খারাপ মন্তব্য শুনেছিল মানুষের কাছে। তার ভার্সিটির একটা মেয়ে ফ্রেন্ড ছিল যে কিনা এই শহরেই থাকতে এসেছিল, সেও কিছুদিন আগে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। মানে বন্ধুরা, এখানে অ্যাশলির কথা বলা হচ্ছিল। ইজাবেল তখন এটাও বলে যে আমার একটা ফ্রেন্ড রয়েছে ছেলে যে কিনা বলেছে আমাকে এই শহরের বিষয়ে আরো বিস্তারিত ভালো করে জানাবে। তার ভাই তাকে তখন বলছিল, আচ্ছা তোমার কি কখনো নিজে নিজেকে শেষ করার চিন্তা হয়? সে বলে, হ্যাঁ হয়, তার মায়ের জন্য। কেননা তার মা মারা যাওয়ার সময় তার মায়ের সাথেই ছিল সে, কিন্তু তার মাকে সে বাঁচাতে পারেনি। তার ভাই তখন বলে, এটা ভাগ্য ছিল, তুমি এসব ভুলে যাও, নিজের উপর দোষারোপ করো না। এসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এর পরের দিন সকালে আমরা দেখতে পারি ইজাবেলের সেই ছেলে বন্ধু লুপ তাদের বাড়িতে আসে। দরজা খুলতেই সামনে চাক। ইজাবেল সেখানে এসে লুপকে তার ঘরে নিয়ে যায়। সেখানে ইজাবেল লুপকে বলছিল যে চাক কালকে এই এলাকার একটা মিটিং এ গিয়েছিল কিছু প্রতিবেশীর সাথে, যারা এই শহর নিয়ে ভুতুরে কিছু কথা বলছিল। এটা কেন? লুপ তাকে জানায় তারা তো এই বিষয়ে কথা বলে, কিন্তু আড়ালে বলে, কারো সামনে বলে না। আর এই এলাকাতে যে লাইব্রেরিটা আছে সেখানে একটা ছেলে কিছু বই একসাথে জমা করে সেখানে ফাঁস নিয়েছিল। ঠিক তখনই সেখানে মারিয়া চলে আসে আর বলতে থাকে, তোমরা কি কেউ আমার স্টুডিওতে গিয়েছিলে? ইজাবেল বলে, না, আমরা তো এখান থেকে কোথাও যাইনি। মারিয়াকে দেখে মনে হচ্ছিল যে তার তো কিছু একটা হয়েছে। এখানে ইজাবেল আর লুপ আবার কথা শুরু করে। ইজাবেল লুপকে এই ভয় আর অভিশাপ কখন থেকে শুরু হলো এটা জিজ্ঞেস করে। লুপ তখন বলে, এই অভিশাপ অনেক আগে থেকে শুরু হয়েছে। অনেকদিন আগে একটা মহিলা আর তার মেয়ে এখানে থাকতো। মহিলাটার নাম ছিল হেলেন ফস্টার। তার মেয়ে এখানে স্কুলের মধ্যেই লেখাপড়া করত, কিন্তু স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরা হেলেনের মেয়ের সাথে মিশতো না, সব সময় তাকে বুলি করত। হেলেনের কাছে তার মেয়ে কেঁদে বলতো। তখন হেলেন স্কুল কমিটির কাছেও এই বিষয়টা জানায়, লাভ হয়নি। এক পর্যায়ে মেয়েটি এসব সহ্য করতে না পেরে নিজেই নিজেকে শেষ করে দিয়েছিল। যে কষ্ট হেলেন সহ্য করতে না পেরে তার মেয়ে যাদের কারণে মারা গিয়েছে তাদের পরিবারকে সহ শেষ করে দেয়, আর সে নিজেকেও শটগান দিয়ে উড়িয়ে দেয়। বন্ধুরা, আপনাদের লক্ষ্য করলে মনে পড়বে চাক যে এই বাড়িতে ছবি তুলেছিল সে সেখানে একটা শটগানও লক্ষ্য করতে পেরেছিল। যাই হোক, ইজাবেল লুপকে প্রশ্ন করে, আচ্ছা এটা কি কোনোভাবে বন্ধ করা যায় না? লুপ তখন বলে, হ্যাঁ যায়, তবে যে বাড়িতে এটা ঘটেছিল মানে হেলেনের বাড়ি সেটা খুঁজে বের করতে হবে। সেটা কোথায় আছে এটা এখনো কেউ জানে না, কেননা হেলেনের আত্মার উৎপত্তি এমন বেশি ছড়িয়ে পড়েছিল যে সেই জায়গাটা ম্যাপ থেকে মুছে ফেলা হয়েছিল মানুষকে ঠান্ডা করার জন্য। তবে সেই জায়গাকে সবাই 825 ফরেস্ট রোড হিসেবেই জানতো। সেই বাড়িটা যদি খুঁজে পাওয়া যায় এবং সেটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলানো যায় তাহলে হয়তো হেলেনের ভয়কে সবাই কাটিয়ে উঠতে পারবে। সেদিন সন্ধ্যার সময় আমরা দেখতে পারি মারিয়া আর ইজাবেল দুজন চলে যায় একটা পেইন্টিং শপে, যেখানে তাদের মধ্যে সম্পর্কটা মধুর হয়ে যায়। দুজন দুজনের সাথে ভালোভাবে কথা বলে। সেখানে হঠাৎ মানুষগুলো কেমন ভয় পেয়ে চলে যাচ্ছিল, কেননা একটা ছবির মধ্যে হঠাৎ করে হেলেনের চিত্র ভেসে ওঠে আর সেখানে থাকা ম্যানেজার সেই ছবিটা ঢেকে দেয়। রাতে যখন ঘুমিয়েছিল ইজাবেল তখন হঠাৎ করে বাথরুমের লাইটটা অন হয়ে যায়। সে তখন উঠে সেটাকে অফ করে। সে যখন আবারও শুয়ে পড়ে আমরা দেখতে পাচ্ছিলাম সেই লাইটটা আবারও অন হয়ে যায়। সে মনে করে হয়তো সুইচ নষ্ট হয়ে গিয়েছে তাই এমন হচ্ছে।
তখন সে উঠে বাল্বটা একদম খুলে ফেলে আর আবারও শুয়ে পড়ে। কিন্তু ভয়ানক বিষয় তো তখনই যখন সেটা আবারও জ্বলে ওঠে আর সেই দরজার ওপাশ থেকে ভয়ানক কিছু একটা উকি দিচ্ছিল। এটা দেখেই তার তখন ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা একটা স্বপ্ন ছিল। কিন্তু পাশে চেয়ে সে দেখতে পারে বাথরুমের সেই লাইটটা যেটা সে স্বপ্নের মধ্যে খুলে এনে রেখেছিল সেটাই এখানে রয়েছে। এখানে সে বুঝতেই পারছিল না সেটা স্বপ্ন ছিল নাকি বাস্তব। সে তখন তার ফ্রেন্ড লুবের সাথে দেখা করে আর ঘটনাটা বলে। লুব তাকে বলছিল, দেখো এসব যদি বন্ধ করতে চাও তাহলে হেলেনের ঘর খুঁজে বের করতে হবে। ইজাবেল তখন বলছিল অ্যাশলি নামের মেয়েটাও নাকি সেই বাড়ি খুঁজতে বের হয়েছিল আর তারপরেই সে মারা গিয়েছে। অর্থাৎ বন্ধুরা, লাইব্রেরিতে চাক যে অ্যাশলিকে দেখতে পেরেছিল, যেটা এই শহর থেকে তাকে চলে যেতে বলছিল, সেটা আসলে অ্যাশলি ছিল না, অ্যাশলির আত্মা ছিল। অ্যাশলি তো আরো আগেই মারা গিয়েছে, যেটা কিনা চাকের পরিবারের ভালো চাইছিল। তখনই ইজাবেলের কাছে তার ভাইয়ের কল আসে আর দ্রুত বাড়িতে আসতে বলে তাকে। সেখানে যাওয়ার পর সে দেখতে পারে মারিয়া অনেক চিন্তিত, কাঁধে ব্যাগ নিয়ে চাক বলছিল সে যাচ্ছে। ইজাবেল তখন বলে, তুমি কি হেলেন ফোস্টারের বাড়ি খুঁজতে যাচ্ছ? এটা শুনে একটু থেমে যায় চাক, কিন্তু কিছুই না বলে চলে যায়। ইজাবেল তখন তার কাপড়গুলো গোছাতে থাকে, কেননা সেও যেতে চাইছিল সেই বাড়িটা খুঁজতে। তখনই সেখানে লুব আসে আর তাকে বলতে থাকে, তোমার মা কিন্তু দেখতে অনেক সুন্দরী। ইজাবেল বলে, তুমি কিভাবে জানো লুব? আরে তোমার মাই তো দরজাটা খুলে দিল আমি আসার সময়। এটা শুনে সে শকড হয়ে যায়। সে নিচে যায়। লুব বুঝে যায় যে এখানে কিছু অ্যাবনর্মাল ঘটছে, তাই সে দৌড়ে সেখান থেকে চলে যায়। ইজাবেল তার মায়ের আওয়াজ শুনতে পারছিল। সে ইমোশনাল হয়ে যায় আর সামনে আগাতে থাকে। মারিয়া তাকে মানা করছিল যেতে, কিন্তু সে তাও আগায়। সে উকি দিতেই সামনে সেই ভয়ঙ্কর হেলেনের আত্মা চলে আসে। সে ভয়ে দৌড়ে চলে যেতে চায়, বাড়ি থেকে বের হতে চায়, কিন্তু তারা কোনোভাবেই বের হতে পারছিল না, দরজা লক হয়ে গিয়েছিল। ইজাবেল তখন দৌড়ে তার রুমে গিয়ে নিজেকে বন্ধ করে দেয়, কিন্তু ঘরে গিয়েও সে শুনতে পারছিল সেই ভয়ঙ্কর শয়তানের শব্দ। যাই হোক বন্ধুরা, এবার হলো চ্যাপ্টার 3, অর্থাৎ শেষ চ্যাপ্টার, যেখানে আমরা শেষবারের মতো মারিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এই ঘটনা দেখতে পারবো আর তার সাথেই ঘটনা শেষ হতে থাকবে। আমরা দেখতে পারছিলাম সেদিন চাকের সাথে মারিয়াও লাইব্রেরিতে গিয়েছিল, কিন্তু সে লাইব্রেরির বাইরে দাঁড়িয়েছিল। আমরা এখানে জানতে পারি যে এই বাড়িটা বেশি একটা পছন্দ হয়নি মারিয়ার, তো তার একটা কাজের জন্য সে বাহিরে যাবে, তাই সে ব্যাগ গোছাতে থাকে। সেখানে আমরা চাককে দেখতে পারছিলাম যে শহরের ইতিহাস পড়ার জন্য কিছু বই লাইব্রেরি থেকে এনে পড়ছিল। মারিয়া বাড়ি থেকে বের হওয়ার আগে চাককে বলে যে তোমার বোনকে একটু বলো কিচেনের জিনিসপত্র যেন সাফাই করে রাখে, গুছিয়ে রাখে। আসলে বন্ধুরা, সে দেখেছিল কিচেনের মধ্যে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে আছে। সে মনে করছিল এগুলো হয়তো ইজাবেল করেছে। যাই হোক, সে ঘরে বসে যখন লাইভ করছিল তার পেছনেই ছিল সেই ম্যানিকুইনটা। সে তখন কাজে অন্য রুমে চলে যায় এবং ফিরে এসে দেখে ম্যানিকুইনটা অন্যদিকে ফিরে রয়েছে। আসলে বন্ধুরা, তখনই সে ইজাবেলের রুমে এসেছিল আর বলেছিল তোমরা কি আমার রুমে গিয়েছিলে কিনা। যাই হোক বন্ধুরা, এটা বোঝাই যাচ্ছে যে বাড়িতে কোনো একটা বিরাট সমস্যা রয়েছে আর এগুলো একটা আত্মা করাচ্ছে, যা আমরা বুঝতেই পারছিলাম যে এটাই হেলেনের আত্মা হবে। সেদিন যখন আবারও লাইভ করছিল মারিয়া, আমরা দেখতে পারছিলাম তার পেছনে মানে ম্যানিকুইনটার হাত নড়ছিল, কিন্তু সেটা মারিয়া খেয়াল করেনি। সে অন্য কাজে রুমে চলে যায়। আবার ফিরে এসে সে অদ্ভুত কিছু শুনতে পায়। সে উকি দিয়ে দেখতে পায় তার ম্যানিকুইনটা নড়াচড়া করছে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর এরপর আমরা দেখতে পারছিলাম তারা সেই ম্যানিকুইনটা জ্বালিয়ে দিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই এই বাড়িতে থাকা নিয়ে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে আর এই কথা কাটাকাটি নিয়েই বাড়ি থেকে চাক বের হয়ে গিয়েছিল, যেটা আমরা দেখতে পেরেছিলাম ইজাবেলের চ্যাপ্টারে। এরপর আমরা দেখতে পারছিলাম মারিয়া কিচেনে গিয়ে দেখতে পারে খাবারের পাত্রগুলো আবারও একসাথে করা। সেখানে তখন একটা চিঠি ছিল যেখানে লেখা ছিল হ্যালো মারিয়া। তখনই সেই পাত্রগুলো পড়ে ভেঙে যায়, যার কারণে সে ভয় পেয়ে যায়। আর এটাই সেই সময় যে সময় ইজাবেল তার মাকে খুঁজতে নিচে এসেছিল। সেখানে তো ইজাবেল সেই শয়তানকে দেখে তার নিজের রুমে নিজেকে আটকে ফেলেছিল বন্ধুরা, কিন্তু মারিয়া পালাতে পারে না, যার কারণে সেখানেই সেই ভয়ঙ্কর হেলেনের শয়তান তার উপর আক্রমণ করে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই মারিয়া ইজাবেলের কাছে গিয়েছে আর তার নাক দিয়ে রক্ত পড়ছিল। মারিয়াকে দেখে বোঝা যাচ্ছিল সে হয়তো অনেক দিন যাবৎ ঘুমায় না, চেহারা উল্টাপাল্টা হয়ে গিয়েছে। এরপরেই সে অসুস্থ হয়ে যায়। যাই হোক,
বন্ধুরা, চ্যাপ্টারের খেলা তো শেষ হয়েছে, এরপর কি হবে তা এখনই জানা যাবে। লোভ তখনই তাদের বাড়িতে আসে, এসে বলে সে এই শহরের পুরনো ম্যাপটা পেয়েছে যেখানে হেলেনের বাড়ি খুঁজে পাওয়া সম্ভব। তখনই সেখানে যে এজেন্ট বাড়িটা বেঁচেছিল তাদের কাছে, মানে বনি এজেন্ট, সে আসে আর বলে এই বাড়ির বিষয়ে রেটিং দেওয়ার জন্য মারিয়ার থেকে একটা ভিডিও বানিয়ে নিয়ে যেতে হবে। চাক তখন বলে মারিয়া অনেক অসুস্থ, এখন হবে না। কিন্তু তখনই আজব ভাবে মারিয়া সেখানে চলে আসে আর বলে আমি ভিডিও করতে রেডি, কোনো সমস্যা নেই। ইজাবেল চাক অবাক হয়ে যায়, কেননা যে কিছুক্ষণ আগেও অসুস্থর কারণে উঠতে পারছিল না, সে কিভাবে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। সেখানে মারিয়া এটাও বলছিল যে তোমরা ফরেস্ট রোড খুঁজতে চাও, এর ফাঁকে আমি ভিডিও বানিয়ে ফেলবো। এই কথা শুনে তো তারা আরো চমকে যায়, কেননা তারা যে এখন ফরেস্ট রোড খুঁজতে যাবে তা মারিয়া জানারই কথা নয়। যাই হোক বন্ধুরা, সেখানে আমরা দেখতে পারি লোভ সেখানে ভিডিও করার সময় থেকে যায় আর দুই ভাই বোন মিলে চলে যায় সেই ফরেস্ট রোডের বাড়ির খোঁজে। কিছু খোঁজার পর সেই বাড়িটা তারা পেয়েও যায়। আর এদিকে ভিডিওর মধ্যে উল্টা পাল্টা বলতে শুরু করে মারিয়া, যেখানে সে বলছিল আমি অনেক চেষ্টা করেছিলাম আমার মেয়েটাকে বাঁচাতে, কিন্তু পারিনি। আমি ওদের বাড়িতে চিঠিও দিয়েছিলাম যেন আমার মেয়েটাকে তাদের সন্তান ডিস্টার্ব না করে, কিন্তু কোনো লাভ হয়নি। আমার মেয়েটা নিজেই শেষ হয়ে গেল। এখানে বন্ধুরা লোভ বুঝে যায় যে মারিয়ার ভেতরে হেলেন রয়েছে। আর অন্যদিকে সেই বাড়িতে চাক একটা বাক্সের ভেতরে একটা চিঠি পায়, যেটা কিনা হেলেন লিখেছিল সেই পরিবারকে, যে পরিবারের কারণে হেলেনের মেয়ে মারা গিয়েছিল। তাহলে এই চিঠি এই বাড়িতে আসলো কেন? তখন তার আর বোঝার বাকি রয় না, তারা যে বাড়িতে এখন এসেছে এটা হেলেনের বাড়ি নয়, হেলেনের বাড়ি তো সেটা যেটার মধ্যে তারা থাকে, যেটা তারা কিনেছে। তখনই সে তার বোনকে ডাকতে শুরু করে। ওইখানে ভিডিওতে লোভ মারিয়াকে বলছিল তোমার মেয়ের নাম কি? মারিয়া তখন বলে ওঠে আমার মেয়ের নাম ম্যারি। তখন তাদের বুঝতে বাকি রয় না যে এটাই হচ্ছে হেলেন। তখনই সেটা নিজের ভয়ঙ্কর কুৎসিত রূপে ফেরত আসে আর ভয়ানক ভাবে একে একে সবাইকে ভয় পাইয়ে সেখানেই শেষ করে দেয়। অন্যদিকে চাক তার বোনকে ডাকতে ডাকতে এসে দেখতে পায় একটা দরজার পাশে তার বোন দাঁড়িয়ে রয়েছে আর তার বোন তাকে বলছিল সরি। তখন আমরা সেই ছবিটা দেখতে পাই বন্ধুরা, যে পেন্টিংটা নিজেই এঁকেছিল ইজাবেল, যার মধ্যে ঠিক একইভাবে সে দাঁড়িয়েছিল আর তার ঘাড়ে কিছু একটা হাত রেখেছিল। তখন আমরা সেখানেও দেখতে পারি যে তার কাঁধে কেউ একটা হাত রাখছে। তার ভাই তখন তার বোনকে বাঁচাতে দৌড়ে গিয়ে ধরে, কিন্তু কোনো লাভ হয় না। দুজনকে নিয়েই হেলেন শয়তান সেই ঘরের ভেতরে চলে যায়। দরজা বন্ধ হয়ে যায়, অর্থাৎ সব শেষ হয়ে গিয়েছে। এরই সাথে গল্পটাও সমাপ্ত হয় বন্ধুরা। এটা একটা ট্রু স্টোরি, সত্যি ঘটনা নিয়ে নির্মিত, এমনটা বাস্তবেও হয়েছিল ঘটনা। এই ঘটনাতে হয়তো কোনো শয়তানকে তেমন ভাবে দেখানো হয়নি, অতিরঞ্জিত কিছু করা হয়নি, কিন্তু প্রতিটা জায়গাতে ছিল গা ছমছমে একটা ব্যাপার। আশা করি বন্ধুরা এই ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা কেমন লাগলো এই ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে তাড়াতাড়ি একটা লাইক করে দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নিচে আপনার মূল্যবান একটা মন্তব্য করে দিন। অবশ্যই আপনার একটা মন্তব্য আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।